ঠাকুরবাড়িতে এই সিক্রেট ফোড়ন দিয়ে রান্না করা হতো আলু পটল চিংড়ি, যা ঠাকুরবাড়ির প্রত্যেকটি মেম্বারের ছিল ভীষণ প্রিয়। তো বন্ধুরা চলুন, আজকে খুব কষ্ট করে জোগাড় করেছি ঠাকুরবাড়ির এই রেসিপি, আর আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে। আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি, যেটা ঠাকুরবাড়ির বিখ্যাত আলু পটল চিংড়ি। তো বন্ধুরা, আজকের চিংড়িগুলো না একদম টাটকা টাটকা চিংড়ি আমি বাজার থেকে কিনে এনেছি, এবং পরিষ্কার করার কিছুটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। প্রথমে ভালো করে এর যে ওপরের যে খোলসটা থাকে সেটাকে কিন্তু মাথার দিকটা ভেঙে দিয়ে, আর একদম পেছন দিক থেকে টান দিলেই বেরিয়ে আসে। আর এই যে তার পিঠের ওপরে একটা মানে কালো রঙের শিরদাঁড়া থাকে, যেটা নোংরা একদম, সেইটাকে কিন্তু একটু ফুটো করলেই হাত দিয়ে টানলেই বেরিয়ে আসে। তো চলুন আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করবেন। যদি চিংড়ি মাছ পরিষ্কার করার আরও ভালো করে ভিডিও আপনারা চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। চিংড়ি মাছের এই শিরদাঁড়াটা যদি না পরিষ্কার করে নেন, তাহলে চিংড়ি মাছটা খাওয়ার সময় কিচকিচ লাগে, আর কি বলে যে যাদের অ্যালার্জির ধাঁচা আছে তাদের জন্য কিন্তু খুব ক্ষতিকারক হয়ে যাবে। তো দেখুন, চিংড়ি মাছ ছাড়িয়ে কতটুকুন হয়ে গেল। আমার এখানে ছিল 300 গ্রাম চিংড়ি মাছ, এবার ছাড়ানোর পর হয়ে গেল একদম মনে হচ্ছে 100 গ্রাম। তো চলুন, আমি এখানে টাটকা টাটকা একদম দেশি পটল নিয়েছি, যেগুলোকে আমি সবার প্রথমে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি পটলের পুরো খোসাটা বাদ দিচ্ছি না, একটু একটু মাঝে মধ্যে রেখে দিচ্ছি। এতে কি হবে, পটলটা যখন ভাজবেন তখন পটলটা না চিপসে যাবে না। আর যদি সম্পূর্ণ খোসাটা ফেলে দেন, তাহলে দেখবেন পটলটা একদম চিপসে যাবে। আর মাঝখানে আমি একটা করেই টুকরো দেব। যা এই পটলের চিংড়ি এইরকমই একটু বড় বড় সাইজের রাখলে ভালো হয়। তারপরেও যদি আপনারা মনে করেন যে একটু সাইজটা ছোট করে দেব, তাহলে কিন্তু করতেই পারেন। তো চলুন, পটল এবং আলুগুলো সব কেটে নিই। আলুগুলো আমি 2 টুকরো করে কেটে নিলাম। আর অবশ্যই আলু কাটার সময় সব সময় আলুগুলোকে কিন্তু জলে দিয়ে দেবেন। তো মনে হচ্ছে আলুগুলোর সাইজ অনেক বড়, আপনারা যদি চান তাহলে ছোট করে কিন্তু নিতে পারেন। তো এবার আমি চিংড়ি মাছের মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে এবার ভেজে নেব। বন্ধুরা, ঠাকুরবাড়ির রেসিপি এবং ভীষণ বিখ্যাত একটা রেসিপি, যা ঠাকুরবাড়ির সকলের ভীষণ প্রিয় ছিল। সে রেসিপির মধ্যে তো একটু এদিক ওদিক একটু কিছু টিপস থাকবেই। তো এইখানে আমি একটা টিপস দিয়ে দিই বন্ধুরা। চিংড়ি মাছ যখনই কোনো রেসিপি তৈরি করবেন, চিংড়ি মাছটা ভাজবেন যখন, একদমই হাই হিটে এবং কড়া করে ভাজবেন না। তাতে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে চামড়ার মতন হয়ে যায়। তো এখানটায় চিংড়ি মাছগুলো খুব হালকা করে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এখানটায় কড়াইয়ে আমি সর্ষের তেল ব্যবহার করছি। কড়াইয়ে মোটামুটি এখানটায় আমি 4 টেবিল সর্ষের তেল ব্যবহার করছি। আর তার মধ্যে পটলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানটায় ভেজে নেব। এই আলু পটল চিংড়িতে পটলটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। তো ওইদিকে পটল ভাজা হোক, আর আমি এদিকে একটা মশলা করে নিই। চলুন দেখি। এর মধ্যে আমি নিচ্ছি টমেটো এবং আদা
আর হচ্ছে লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাগুলোকে কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন। মশলার পরিমাণ যদি আমি বলে দিই তাহলে কিন্তু আপনাদের সবজির সাথে আমার মশলাটা মিলবে না। তার কারণ হচ্ছে আমার সবজির পরিমাণ আর আপনাদের সবজির পরিমাণ কিন্তু মোটেও এক হবে না। তো বন্ধুরা, এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, আর একটা মশলা রেডি করব, যেটা গুঁড়ো মশলা। এখানটায় আমি দিচ্ছি 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানটায় লঙ্কা গুঁড়ো, আর দেব হচ্ছে হলুদ। এর মধ্যে এই রেসিপিতে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু যাবে না। চিংড়ি মাছের যে গন্ধ, এই চিংড়ি মাছের গন্ধতেই পেঁয়াজ রসুনের কোনো প্রয়োজন হয় না। তো বন্ধুরা, আমি দুটো মশলা রেডি করে নিলাম, আর ওইদিকে দেখুন আমার পটলগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে প্রায় এসেই গেছে। তো এই অবস্থাতে আমি এসে এখানে একটু দেব হলুদ গুঁড়ো। তো দেখুন আমার পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পটলগুলো এমনভাবে ভেজে নেবেন যাতে পটলগুলো একদম সেদ্ধ হয়ে যায়। তো আমার পটল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম গোটা সাদা জিরে 1 টেবিল চামচ। এবার জিরেটাকে ভালো করে একটু ফোড়নের মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো যেহেতু একটু মোটা করে কেটেছি, বড় বড় কেটেছি, তাই এর মধ্যে একটু লবণ দিয়ে আলুটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে আলুটা আমার মোটামুটি এখানে হাফ সেদ্ধ হয়ে যায়। যেহেতু পটল সেদ্ধই প্রায় হয়ে গেছে, তাই আগে থেকে আমি এখানে আলুটাকেও সেদ্ধ করে নেব। তো চলুন বন্ধুরা, ঢেকে ঢেকে আমি আলুটাকে সেদ্ধ করে নিই। তো দেখুন আমার কিন্তু এখানটায় আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব। যেমন প্রথমেই আমি দেব বাটা মশলা, আদা লঙ্কা টমেটো বাটাটা, আর এখানটায় একটু মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দেব, যে কারণ হচ্ছে আমার আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। যখন কোনো জিনিস সেদ্ধ করবেন বন্ধুরা, খুব অল্প পরিমাণ জল দিয়ে আগে সেদ্ধ করে নেবেন। যদি অনেক পরিমাণ জল দিয়ে সেদ্ধ করতে যান তাহলে কিন্তু সহজে সেদ্ধ হবে না, সেই যে কোনো জিনিস, ডাল হোক বা সবজি হোক। তো এখানটা কিন্তু আমি ঢেকে ঢেকে যেহেতু আলুটাকে মানে মশলার সাথে কষাচ্ছি, তো প্রায় আমার হাফ সেদ্ধ হয়েই এসেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানটায় গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে আলুটাকে সেদ্ধ করে নেব। আপনারা যদি মনে করেন যে এই জায়গায় এসে আমি প্রেসারে একটু আলুটাকে সিটি মেরে নেব বা আগে থেকে আলুটাকে সেদ্ধ করে নেব, তাহলেও কিন্তু নিতে পারেন। এবার মশলাটা আমার একদম তেল বেরিয়ে এসেছে, তখন দিয়ে দিলাম পটল। কারণ হচ্ছে পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি একটু পরেই দিলাম, কিন্তু একটু পরে দিলেও আমার যেন পটলের সাথে মশলাটা ভালো করে মেশে, তাই আমি ঢেকে আর একটু কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে পটলের মধ্যেও মশলা ঢোকে। এবার আমার দেখুন আলু পটল খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, যেখানটায় আমার আলু পটল মোটামুটি সব সুসেদ্ধ। তো এই জায়গাতে এসে আমি এখানটায় ব্যবহার করব গরম জল। যে কোনো রেসিপিতে বন্ধুরা গরম জল যদি ব্যবহার করেন তাহলে সেই মানে তরকারির স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তো আমি এখানটায় একটু ঝোল রাখবো বলে একটু জলের পরিমাণটা বেশি দিলাম। আপনারা যদি মনে করেন জলটা একটু কম দেবেন তাহলে কিন্তু দিতেও পারেন। তো চলুন এটা এবার একটু ফুটুক। আর ঠাকুরবাড়ির যে বললাম স্পেশাল একটা ফোড়ন, যে ফোড়নের জন্য এই আলু পটলের চিংড়িটা হয়ে যায় একদম সুস্বাদু, রাজকীয় সুস্বাদু। তো সেটাকে করে নেব, চলুন। তো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এখানে ভালো করে একটু ফুটে নিক। আর এখানে বলে রাখি যে আলু পটল চিংড়িটার মধ্যে আলু পটল আমি একটু তুলে রেখেছি, কারণ আমার হাজব্যান্ড চিংড়ি মাছ খায় না। তো এখানে কড়াই আমি 2 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম এখানটায় রাঁধুনি ফোড়ন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, এই রাঁধুনি ফোড়নই হচ্ছে ঠাকুরবাড়ির একদম স্পেশাল একটা সিক্রেট ফোড়ন। এই ফোড়ন এবার আমি লাস্ট সবার শেষে তরকারিতে দিয়ে দিলাম। রাঁধুনির যা গন্ধ আর সর্ষের তেলের মধ্যে পড়ে অসাধারণ একটা গন্ধ
বেরিয়ে যায়। এদিকে চিংড়ি মাছ, এদিকে রাঁধুনি ফোড়নের গন্ধ দুর্দান্ত লাগে, মুখে লেগে থাকার মতন হয় এই আলু পটলের চিংড়ি। ঠাকুরবাড়ির স্পেশাল সিক্রেট একদম ফোড়নের মশলা দিয়ে তৈরি হয় এই আলু পটল চিংড়ি। তো বন্ধুরা, আপনারা আজকে এই গরমে একবার বানিয়ে ফেলুন এই আলু পটলের চিংড়ি, আর একবার এর স্বাদ উপভোগ করে দেখুন যে কতটা সুস্বাদু। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে যাবেন।